আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। নমস্কার, আমি তরুণ ঘোষ। সারা পৃথিবীতে ফুটবলের মতো লাত খেতে খেতে এখন ট্রাম্প এসে পড়েছেন ভারতের পায়ে। এখন আমেরিকার কাছে প্রচুর তেল আছে, তেলের একেবারে ব্যারেল নিয়ে এসেছিলেন মার্কো রুবিও তেল মারতে। বোঝাতে চেয়েছেন যে ভারত আর আমেরিকা কত গুরুত্বপূর্ণ বন্ধু এবং তাদের মধ্যে এত সখ্যতা পৃথিবীর আর কোন দেশের সঙ্গে আমেরিকার নেই, এটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু কূটনৈতিক ভাষায় আমাদের ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনি যা ডোজ দিয়েছেন তারপরেতে আর মোদীজির সঙ্গে বেশি মুখ খোলেননি। 5 মিনিটের মধ্যেই উনি মোদীজির সঙ্গে দেখা করে বেরিয়ে আসেন মার্কো রুবিও। মানে জয়শঙ্করজির যে কথা, আমি কাগজ পড়ে আমি স্ক্রিনেও আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা পড়লে আপনারা খুব মজা পাবেন। তা আমাদের কাগজে যেটা বেরিয়েছে, আমি তারপর আসবো কোয়াড ফোয়াড এই সমস্ত ব্যাপারে, তারপর আসবো ভারতের যুক্তিটা কি সেটাতেও আসবো। মানে খেলায় পড়লে বাঘও গাছে ওঠে। এখন দেখেছে ভারত ছাড়ার বন্ধুর জায়গা নেই, একমাত্র বাঁচাতে পারে ভারত, কারণ সবার সঙ্গে ভারতের ট্রেড এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, ভারতের সঙ্গে এখনো ট্রেড এগ্রিমেন্ট হয়নি। তিনি মন গলাতে এসেছিলেন এবং তেল মারতে এসেছিলেন। এবং কি বেরিয়েছে আমাদের কাগজে, এবার আমি পড়ে শোনাচ্ছি। হেডিং হয়েছে ট্রাম্প ফের মোদী ভক্ত, জয়শঙ্কর ভারত কথা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভরবেগ আদৌ কমেনি। শীঘ্রই আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির শিলমোহর পড়বে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আজ হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পরে এই আশ্বাস দিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ভারত কিন্তু বলেনি, একটা কথা পরিষ্কার বলে, বিদেশ সচিব মার্কো রুবিও বলেছে, আমরা দুর্দান্ত অগ্রগতি করেছি, আশা করছি এবার ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি গুটিয়ে নেওয়া যাবে, যা দু দেশের কাছে টেকসই হবে এবং জাতীয় স্বার্থকে জোরদার করবে। এটা হচ্ছে মার্কো রুবিওর কথা, জয়শঙ্করজির কথা আমি পরে আপনাকে শোনাচ্ছি। অন্যদিকে আমেরিকার বিদেশ সচিবকে পাশে বসিয়ে আজ দ্ব্যর্থহীন ভাষায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে পরোক্ষে সরব হয়েছেন। তার কথায় নিজেদের দেশের জ্বালানি নিরাপত্তা অটুট রাখতে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে তেল কিনবে ভারত। জয়শঙ্কর বলেন, আমেরিকার ট্রাম্প প্রশাসন তাদের আমেরিকা প্রথম নীতি সামনে আনতে যেমন কোনো দ্বিধা করে না, ঠিক সেরকমই আমাদের নীতি হলো ভারতই প্রথম। দুটি দেশই নিজেদের স্বার্থ নিয়ে চলে। এবার অনেক ক্ষেত্রে দুই দেশের স্বার্থ একে অন্যের সঙ্গে সংগতিপূর্ণ বলে আমরা একসঙ্গে কাজ করতে পারি, তেল সংক্রান্ত ব্যাপারে। তাই আমরা কৌশলগত অংশীদারিত্ব আমাদের রয়েছে। আবার এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে উভয়ের স্বার্থ মেলে না, এখানে কিন্তু পরোক্ষে বাংলাদেশের কথা আসছে। বাংলাদেশের নাম কিন্তু উচ্চারণ হয়নি। কেন উচ্চারণ হয়নি সেটাও আমি পরে বলছি। তখন পরিস্থিতিকে একটু শুনে মানিয়ে নিয়ে চলতে হয়। এরপরে তেল আমদানি প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি বিষয় এটাই বলার যে আমাদের বহু রকম উৎস রয়েছে, নির্ভরযোগ্য উৎস হচ্ছে, বৃহৎ উৎস রয়েছে এবং সস্তার উৎস রয়েছে। এর অনেক কিছু আমেরিকা এবং বেশ কিছু রাষ্ট্রের সঙ্গে রপ্তানির ক্ষেত্রে মেলে আমরা তেল রপ্তানির ক্ষেত্রে উৎস বাড়াবো এবং আমদানি চালিয়ে যাব। মানে আমরা আমদানি করে সেটাকে রিফাইন করে আমরা রপ্তানি চালিয়ে যাব, কারোর কথা আমরা শুনবো না, পরিষ্কার বলে দিয়েছেন। দামের দিকটিও দেখতে হবে, কারণ দিনের শেষে 140 কোটি দেশবাসীর জ্বালানি যাতে সহজলভ্য এবং পকেটসই হয় তা দেখা জরুরি। বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়গুলি নিয়ে ভারতের মতামত আজ আমেরিকাকে স্পষ্ট জানানো হয়েছে। বলা হয়েছে যে জ্বালানি বাজারকে সংকুচিত করলে তেলের দামে তা প্রভাব পড়বে। এই বৈঠকের পরে রাতে আমেরিকার একটি অনুষ্ঠানে আচমকাই সে দেশের রাষ্ট্রদূত সার্জিও গোরে স্পিকার ফোনে কল করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভাবুন, তখন তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি, মোদী মহান,
তারপরে তিনি যোগ করেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কখনো এত ঘনিষ্ঠ ছিল না। আহা, কি কথা! ওদের মানে ব্র্যাকেটে ভারত, সাহায্যের দরকার হলে ওরা জানে কাকে ফোন করতে হবে। এই লাইনটা যে বলেছে না, ওরা জানে যে ওদের সাহায্যের দরকার হলে ওরা জানে কাকে ফোন করতে হবে, অর্থাৎ ট্রাম্পকে ফোন করতে হবে, ওদের এখানেই ফোন করতে হবে। ট্রাম্প আরো বলেন, আমাদের অর্থনীতি এবং শেয়ার বাজার রেকর্ড মাপের, সেখান থেকে ভারত আবার যা কিছু চাইতে পারে। শেষে ফের মনে করিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর বিরাট ভক্ত। অর্থাৎ ট্রাম্প বলতে চাইছেন, যদি বাংলাদেশ বা অন্যান্য ক্ষেত্রে যদি কোনো ডিসিশন ভারত নেয় বা অন্য কোনো কিছু ভাবে, তাহলে পরে তার কাছেই যোগাযোগ করতে হবে, যার জন্য বাংলাদেশ নিয়ে আর কোন রকম উচ্চ বাচ্চাই করেনি। কারণ একবার যদি বাংলাদেশ নিয়ে উচ্চ বাচ্চা করা হয়, তাহলে পরে ট্রাম্প এখন গলা ফাটাবেন, ড্রাম পেটানোর মতো পেটাবেন, যেমন 53 বার ট্রাম্প পিটিয়েছেন ভারত পাকিস্তান জিতেছে ভারত পাকিস্তান যুদ্ধে, ওরা উনি ড্রাম পেটাবেন। তাই বাংলাদেশের নিয়ে কোনো কথাই বলা হয়নি, বাংলাদেশ নিয়ে ভারত যা করছে একাই করবে, ওখানে ট্রাম্পের কোনো বক্তব্য ভারত শুনবে না। রুবিও আজ বারবার এটাই বলে দিচ্ছে, তৎপর থেকেছেন যে ভারতের ক্ষেত্রে শুধু নয়, তাদের ইউরোপীয় শরিকদের সঙ্গে বাণিজ্য সম্পর্কে কিভাবে সমস্যা তৈরি হয়েছে। মানে ভারত যে ইউরোপীয় ইউনিয়ন গুলোর সঙ্গে যে চুক্তি করে নিয়েছে না, তাদের কি সমস্যা হয়েছে। তার কথায়, ভারত এক অতিকায় অর্থনীতি, আমরা অগ্রগণ্য বাণিজ্য শরিক, আমরা ভারতের সঙ্গে বহু ক্ষেত্রের বাণিজ্য করি, ফলে স্বাভাবিকভাবেই এই বিশালাকায় দেশের সঙ্গে বাণিজ্যের নতুন ভারসাম্য আনতে গেলে কিছু পার্থক্য তৈরি হবেই। তবে সুসংবাদ হলো, নতুন করে ভারসাম্য তৈরি করতে শেষ পর্যন্ত এখন এই ভরসা তৈরি হয়েছে যে গোটা বিশ্বের সঙ্গেই বাণিজ্য চুক্তির জায়গায় পৌঁছাতে পারছি। এটা আমাদের জন্য ভালো, আমাদের বাণিজ্য শরিকদের জন্য ভালো। এরপরে তিনি জানিয়েছেন, বাণিজ্য শরিকদের সঙ্গে মধ্যে অবশ্যই রয়েছে ভারত, আমরা চুক্তির মুখে দাঁড়িয়ে রয়েছি। মানে নিজেই গাইছেন, নিজেই ঢাক বাজাচ্ছেন, উনি একাই বলছেন আমাদের বাণিজ্য চুক্তি হয়ে যাবে, আমরা বাণিজ্য চুক্তির মুখে রয়েছে। এবং ট্রাম্প তার ফোন তো ধরেন না, তিনি যেখানে উপস্থিত হবেন খবর পান, সেখানে মোদিজি যান না, ট্রাম্পের ফোনও ধরেন না, ট্রাম্পের সঙ্গে কোনো মেসেজের উত্তরও উনি দেন না। হ্যাঁ, একটা প্রাপ্তি স্বীকার একটা করে ছেড়ে দেন, ওটুকু ভদ্রতা, ওটা করতে হয়, একটা প্রাপ্তি স্বীকার করে ছেড়ে দেন। এই যে ট্রাম্প বলেছেন না যে যা কিছু করতে হবে আমি জানি, ওদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। অর্থাৎ ভারত বুঝে গিয়েছে বাংলাদেশ সম্পর্কে যা ভাবছে ভারত, সেটা যদি আমেরিকার নাকের ডগায় হয়ে যায়, তাহলে আমেরিকার নাক কাটা যাবে। আমেরিকার নাক তো দুনিয়ায় কাটা গেছে, ইরান যুদ্ধেতে আমেরিকার নাক কেটেছে, পাকিস্তানকে সাহায্য করার পরও পাকিস্তানের সমস্ত এয়ার ডিফেন্স সমস্ত নষ্ট করে দিয়ে, F-16 বিমান ধ্বংস করে দিয়ে ওখানে একটা নাক কেটেছে, ট্যারিফ নিয়ে সারা বিশ্বে নাক কেটেছে, এবং বাণিজ্য চুক্তি নিয়েও সারা বিশ্বে নাক কাটা গেছে। কারণ ভারত ইউরোপিয়ান ইউনিয়ন সহ, ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এবং ব্রিটেন সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সমস্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে। একলা পড়ে রয়েছে ট্রাম্প, মানে আমেরিকার সঙ্গে যতই দাবি করা হোক না কেন, কোন রকম হবে না। এই যে পুরো রিপোর্টটার মধ্যে আমি সারাংশটা বললাম, এখানে মোদিজির সঙ্গে তার যে বৈঠকের একটা লাইনও বেরোয়নি, বাংলাদেশ নিয়ে একটা লাইনও বেরোয়নি। অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে কোনো সমঝোতায় যাবে না। ভারত যা করবে নিজস্ব ক্ষমতায় করবে এবং নিজস্ব প্রয়োগ ক্ষমতা কাজে লাগিয়ে করবে। এখানে বাকি আমেরিকার দাদাগিরি চলবে না। আপনি জাহাজ পাঠাবেন, যুদ্ধ জাহাজ পাঠাবেন, ভারত বসে বসে দেখবে। আসলে ভয়টা হচ্ছে RIC ভয়। রাশিয়া ইন্ডিয়া চায় না, RIC ভয়। আর উনি বারবার বলছেন কোয়াড। উনি কিন্তু মোদীকে ফোন করেননি, উনি স্পিকার ফোনে জয়শঙ্করকে শোনাচ্ছেন, মোদী আমার ভালো বন্ধু। তো মোদীকে ফোন করেন না, আপনি মোদীকে ফোন করুন, সে ক্ষমতা নেই, কারণ জানেন অপমানিত হবেন।
মোদি ফোনও তুলবেন না, এতটাই ক্ষেপে আছেন। কারণ আমেরিকা যতই বন্ধুত্ব দেখাক, চীনকে আমরা শত্রু হিসেবে চিনি, কিন্তু আমেরিকা আরো তার থেকে ভয়ঙ্কর। আমেরিকা যার বন্ধু তার শত্রুর অভাব নেই। চিহ্নিত শত্রুর থেকে অচিহ্নিত শত্রু, মানে বন্ধু সাথে যে শত্রু আছে, সে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয়। ফলে আমেরিকার কাছ থেকে দাগা খাওয়ার পর মোদীজি বুঝে গিয়েছেন আমেরিকা তার খোলস সে কোনোদিনও বেরোবে না, আমেরিকা তার কাজকর্ম করে যাবে। এবং এখানে ওই যে সার্জিও ঘোষ যিনি গেছিলেন আমাদের মিশনারিজ অফ চ্যারিটিতে, ওখানে সম্ভবত কথাবার্তা হয়েছে যে আমরা আর ওই আপনার ওখানে গিয়ে আর খ্রিস্টান প্রচার করতে হবে না, কারণ ওখানে সম্ভবত আমরা কোনো খ্রিস্টান স্টেট আমরা বানাতে পারছি না, কারণ চীন এবং ভারত ওই জায়গা দেবে না। কারণ মায়ানমারের একটা সীমান্ত নিতে হবে, ভারতের একটা নিতে হবে, বাংলাদেশের একটা নিতে হবে। ভারতেরটা এবং বাংলাদেশেরটা ভারত দেবেই না, আংলি মারবেই। আর চীনের বহু প্রজেক্ট রয়েছে, মানে চীন তো হাত পা তুলে রয়েছে আমেরিকার পেছনে বাস দেওয়ার জন্য। এই যে ওয়াশিংটন থেকে উনি উড়ে গেলেন বেজিং, উড়ে গিয়ে উনি প্রাপ্তি কি হলো? আমি বলেছিলাম না উনি জিরো পাবেন, জিরো, একটা বিগ জিরো হয়েছে। কোনো দেখেছেন আপনারা? এই একটা হয়েছে, মানে একটা ফল বেরিয়েছে। ঠিক আছে, রিয়ার আর্থ মিনারেল আমি নিলাম, তোমাকে এই ইরানের ক্ষেত্রে ছাড় দিলাম, ঠিক আছে, আমরা কোয়াডের মধ্যে তোমায় নিয়ে নিচ্ছি। কোয়াড মানে কি? কোয়াড মানে হচ্ছে আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। তা অস্ট্রেলিয়াকে আপনি পুরো মাছ দিয়ে রেখে দিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীকে আপনি হোয়াইট হাউসে ডেকে তাকে একেবারে অপমান করেছেন। ভারতের সঙ্গে শত্রুতা করেছেন, আর চীন তো আপনার বরাবরই শত্রু, সুতরাং কোয়াড হবে কি করে? এই তো চারটে মেম্বার আপনাকে ভালো মতো চিনে গেছে, সুতরাং কোয়াড ফোয়াড কিছু হবে না। ওই জন্য কোয়াডের প্রসঙ্গ তোলাই হয়নি, কাগজে তো বেরোয়নি, কিন্তু আলোচনাটা হয়েছে কোয়াডের। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন না বলেছেন কাগজে এক ফোঁটা বেরোয়নি। 5 মিনিটের ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন আমার অন্যত্র মিটিং রয়েছে, আমি একটুখানি ব্যস্ত আছি, ব্যস্ত তাড়িয়ে দিয়েছেন। আমাদের যে কলকাতায় এলেন বিদেশ মন্ত্রী, মার্কিন বিদেশ মন্ত্রী, কলকাতায় কটা লোক জানে বলুন তো? কলকাতার লোক জানেই না। মানে আমেরিকার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে ভারতবর্ষের সঙ্গে। আচ্ছা, এখান থেকে দিল্লি গিয়ে পৌঁছালেন, রিসিভ কে করলো? বিদেশ দপ্তরের একজন ন্যূনতম সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ একজন হবে। আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতেন, গিয়ে তাকে আপ্যায়ন করতেন এয়ারপোর্টে। এখন যাচ্ছেন কে? বিদেশ দপ্তরের একজন ডেপুটি সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ একজন গিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে নিয়ে আসছেন। এই তো হলো আমেরিকার বর্তমান অবস্থা। ভারতের কাছে কেন, বিশ্বের কাছে আমেরিকার অবস্থান খুব খারাপ। এই যে ভারতে মার্কো রুবিও এলেন এবং বিফল হয়ে ফিরে যাচ্ছেন তিনি তার কথা বলেছেন। জয়শঙ্কর জি কিন্তু একটাও কথা বলেনি। জয়শঙ্কর পরিষ্কার বলেছেন আমাদের তেল দরকার, আমরা তেল কিনি বিভিন্ন উৎস থেকে এবং আমরা রপ্তানিও করব, তোমাদের যদি কিছু করার থাকে তোমরা করে নাও। তার পাল্টা উত্তর কিছু নেই। স্পিকার ফোনে শোনানোর কি দরকার জয়শঙ্কর জিকে? ট্রাম্প আমার খুব ভালো বন্ধু, মাই গ্রেট ফ্রেন্ড, বলার কি দরকার? আসলে তৈলমর্দন চলছে, তৈলমর্দন। তার মধ্যেই আবার হুঙ্কার যে কোনো কিছু করতে হলে ওরা জানে যে কাকে ফোন করতে হবে, তার মানে আমি সেরা। সেটা কিন্তু উনি বকল হয়ে বুঝিয়ে দিচ্ছেন। অদ্ভুত লোক এই ট্রাম্প। মিডটার্ম ইলেকশনে হার তো নিশ্চিত। এখন তার জনপ্রিয়তার হার নেমে গেছে 29-এ, আর মোদীজির হচ্ছে 87। চাঁদের সঙ্গে ওই পয়াকার দয়ের তুলনা আর কি। তো এই হচ্ছে বাংলাদেশের ব্যাপারে বিন্দু মাত্র আলোচনা হয়নি। ভারত ইচ্ছাও প্রকাশ করেনি, কারণ বাংলাদেশের ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে ট্রাম্পকে সুযোগ দেওয়া হবে, সেই সুযোগ ভারতবর্ষ দিতে রাজি নয়।
ভারতবর্ষ যা করবে একলা করবে, এতদূর একলা এগিয়ে গিয়েছে, বাকি শেষটুকুও ভারতবর্ষ একলাই করবে। ট্রাম্পের ক্ষমতা হলে ট্রাম্প এখানে জাহাজ ভিড়িয়ে দেখার এবং এখানে ট্রাম্পের সিআইএ এর লোকজনকে দিয়ে খাটিয়ে দেখার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। রাজনীতিতে বেশ শুনশান নীরবতা, স্বস্তিতে নেই কেউ। আপাত দৃষ্টিতে মেজর কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে ফুস করে এক একটা সমস্যা দেখা দিচ্ছে এবং সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে। কোথাও ধর্ষণ, কোথাও কোনো রাজনৈতিক নেতার উপর ডিম নিক্ষেপ, আর কোথাও কোথাও শীর্ষ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বেশ যাকে বলা হয় ঝাঁঝালো, উত্তেজনাকর, আপত্তিকর এবং অনেকটা যুদ্ধদেহী বক্তব্য। দেশের মধ্যে এভাবে কথাবার্তা হচ্ছে, আর দেশের বাইরেও নানা রকম কথাবার্তা হচ্ছে এবং সঙ্গত কারণে তৎপরতাও চলছে। সামনে বাজেট এবং একই সঙ্গে এই মুহূর্তে আমি যখন ভিডিওটি করছি তখন সারা বাংলাদেশের মানুষ পশু কুরবানির জন্য বা আমাদের পবিত্র ঈদুল আজহা এটি উদযাপনের জন্য ব্যস্ত। প্রায় 70 লক্ষ থেকে 80 লক্ষ পশু ক্রয় বিক্রয়, বিশাল ব্যাংকিং কার্যক্রম, টাকার লেনা দেনা, কৃষকের মুখে হাসি অথবা কান্না, অন্যদিকে যারা কিনবে বা ক্রয়কারী তাদের মধ্যে জয় বা পরাজয়ের একটা আশঙ্কা। যারা কম দামে পশু কিনবেন তারা খুব খুশি যে ঠকাতে পেরেছেন, আর যারা কিনতে পারবেন না, বেশি দামে কিনবেন, তাদের আফসোস এই দেশে থেকে আর লাভ নেই। এটি কোন একটা দেশ হলো একের পর এক মানে জিনিসপত্রের দাম বাড়ছে, এভাবে একটা গরুর কিংবা এভাবে একটা ছাগলের দাম হঠাৎ করে বেড়ে যাবে, তারেক রহমান সাহেব আসলে কি করেন? তাকে এদেশে ক্ষমতা নিয়ে আমাদের কি লাভ হলো যদি গরুর দামে কমাতে না পারেন? এরকম মানুষের সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়। কিন্তু এই যে শুনশান নীরবতা, মাঝে মধ্যে বিচ্ছিন্ন অবস্থা, প্রকৃতিতে উলটপালট আচরণ, 3 দিন 4 দিন 5 দিন খুব গরম, ভ্যাপসা গরম, তারপরে আবার মুষলধারে বৃষ্টি, কখনো কখনো কালবৈশাখী। এই আমি এখন যখন ভিডিও করছি আপনারা হয়তো মানে শব্দ শুনতে পাচ্ছেন, অঝরে বৃষ্টি হচ্ছে। অথচ পুরো সকালে আমি যে এলাকাতে অফিস করি সেখানে প্রায় 7 ঘন্টা বিদ্যুৎ ছিল না, আর প্রচন্ড গরম কাকে বলে। এইরকম যে অদ্ভুত একটা আবহাওয়া বাংলাদেশে, সেই আবহাওয়া রাজনীতির অঙ্গনেও চলছে। আপনারা ইতিমধ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের একটি বক্তব্য শুনেছেন। তিনি বেশ ইঙ্গিত করে বলেছেন যে একটি দল যারা নিষিদ্ধ, যারা পালিয়ে গেছে, তাদের সঙ্গে সমঝোতা করছে। এখন প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা আসলে আপনি ফেলে দিতে পারেন না। প্রধানমন্ত্রী কখনোই ফালতু কথা বলবেন না। আর এমনিতেই যেটা হচ্ছে, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এদের যারা সদস্য, এই পরিবারের যারা সদস্য, সাধারণত ফালতু কথা বেশি একটা বলেন না, কথা কম বলেন, ইনক্লুডিং জাইমা রহমান কিংবা জাইমা রহমানের যে মা জুবাইদুর রহমান, তিনি তো একেবারেই কথা বলেন না। তো সেই দিক থেকে যে কথাগুলো বলেন, সেই কথার মধ্যে গোয়েন্দা রিপোর্ট থাকে, সেই কথার মধ্যে দলীয় রিপোর্ট থাকে, নানা রকম আশঙ্কা থাকে, দেশি বিদেশি বন্ধু যারা রয়েছেন তাদের নানা রকম আগাম সতর্কতা থাকে। আদারওয়াইজ এই সকল পদে থেকে সাধারণত যারা একেবারে বাচাল, সিরিয়াসলি বাচাল, তারাও প্রতিপক্ষকে ঘিরে এভাবে টু দি পয়েন্টে কথা বলেন না। প্রধানমন্ত্রী যে ইঙ্গিতটা দিয়েছেন সেই ইঙ্গিতের মুদ্রা কথা হলো
যে বাংলাদেশের একটি দল, আপনারা তো সবাই বুঝতে পেরেছেন, সেই দলটি জামাত এবং এনসিপি, এতে কোনো সন্দেহ নেই। আর যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যারা পালিয়ে গেছে, সাবেক স্বৈরাচার ইত্যাদি ইত্যাদি, যেভাবে আপনি ডাকেন না কেন, সেটা দিল্লিতে শেখ হাসিনা। এখন শেখ হাসিনার সঙ্গে জামাতের কি সম্পর্ক হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, এবং এটাই রাজনীতির ম্যাথমেটিক্স। শেখ হাসিনার সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক হতে পারত বিএনপির, এবং বিএনপির সেই সম্পর্কটি হলে আওয়ামী লীগেরও অনেক উপকার হতো, বিএনপির উপকার হতো, কিন্তু সেই ট্রেনটি মিস হয়ে গেছে। এখানে আওয়ামী লীগ যে কাজটি করেছে, তারা তাদের যে যোগাযোগ, সেই যোগাযোগটি সবার সঙ্গে রেখেছে, বিএনপির সঙ্গেও রেখেছে, আবার জামাতের সঙ্গে রেখেছে, একেবারে প্রথম দিন থেকে, ডে ওয়ান থেকে। আর সেটা আমরা দেখতে পেয়েছি এই নির্বাচনে, গত নির্বাচনে। এই নির্বাচনে আওয়ামী লীগের যারা ভোট, তারা ভোট কেন্দ্রে গেছে, ভোটাররা, যেটা আমরা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, তারা অনেকেই মনে করেছিলাম যে হয়তো ভোট তারা দেবেন না বা ভোট কেন্দ্রে যাবেন না, কিন্তু সকল প্রেডিকশনকে উল্টে দিয়ে আওয়ামী লীগ যে একটি গণতান্ত্রিক দল এবং একটি নির্বাচনমুখী দল, এবং যে কোনো ভাবে তারা ভোট দিতে চায়, নির্বাচন করতে চায় এবং ভোটের মাঠে উপস্থিত থাকতে চায়, এটা এই বিরূপ একটা পরিস্থিতিও তারা প্রমাণ করে দিয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে ম্যাটিকুলাসলি ডিজাইন করে আওয়ামী লীগকে তাড়িয়েছে, আওয়ামী লীগও খুব ম্যাটিকুলাস ডিজাইন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাড়িয়েছেন। এখানে তাদের এস আলম থিওরি কাজ করেছে, এখানে তাদের সামিট গ্রুপ কাজ করেছে, এখানে তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কাজ করেছে, এবং আমলাতন্ত্র, আওয়ামী লীগের যে আমলাতন্ত্র ব্যাপকভাবে কাজ করেছে। ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে জামাত, তার সঙ্গে এনসিপি, আমেরিকার এবং ইউরোপীয় ইউনিয়নের যাকে বলা হয় দরাজ দিল সহযোগিতা, সবকিছু থাকা সত্ত্বেও আওয়ামী লীগের যে কূট কৌশল, সেই কূট কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে ফাঁদের মধ্যে, কুয়োর মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। এই গেল এক। ইন ডিটেলস বলা যাবে না, কিন্তু এটা আপনারা জেনে রাখেন যে প্রতিটি পদে পদে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করেছেন, এটি কিভাবে জানাজানি হয় তার দুটো উদাহরণ দিই। মধ্যে একজন প্রভাবশালী মন্ত্রী দেশের বাইরে গেছেন, তো দেশের বাইরে যাওয়ার পরে তিনি যে দেশে গেছেন, যে শহরে গেছেন, 3টি শহরে গেছেন। এই 3টি শহরে মন্ত্রী নামার আগে ওই শহরে আওয়ামী লীগের যারা নেতা, তাদেরকে টেলিফোন করে তাদের নেতা, সেটা শেখ হাসিনা না কে এটা আমি বলবো না, টেলিফোন করে বলছে যে দেখো অমুক অমুক ফ্লাইটে নামছে, টেক কেয়ার, দেখো কি হয়। তাহলে বোঝার চেষ্টা করুন যে এখানে ভারতীয়রা কিংবা বাংলাদেশে যে সকল সোর্স রয়েছে আওয়ামী লীগের, হাউ দে আর অ্যাক্টিং। আপনার কাছে কি মনে হয় পুলিশের যে সকল কুশীলব, মানে যাদেরকে শেখ হাসিনা খরচের খাতায় ফেলে দিয়েছে, তারা সবাই জেলে, আর শেখ হাসিনা যাদেরকে আপন করার জন্য লালন পালন করেছে এবং যাদের প্রতি তার নির্ভরতা ছিল, একেবারে তার পতনের মানে আরো 2-3 ঘন্টা পরে, অর্থাৎ শেখ হাসিনা যারা উনি চলে গেছেন ধরেন দুপুর 12টার সময়, কিন্তু পুলিশের বিভিন্ন ইউনিট অলমোস্ট বিকাল 3টা পর্যন্ত, 2024 সনের আগস্ট মাসের 5 তারিখের বিকাল 3টা পর্যন্ত যারা অ্যাকশনে ছিল। দেখেন তো এরকম একটা লোক, একটা সিঙ্গেল লোক ফ্রন্ট লাইনে যারা আছেন বিপদে আছে কিনা।
দেশের মধ্যে অনেকে বহাল আছেন, আর যারা খুবই একেবারে পরিচিত মুখ তারা নিরাপদে ভারতে পালিয়ে আছেন। ফলে তারা তো ওখানে বসে বসে তামাকও খাচ্ছেন না, তারা ওখানে বসে বসে দিল্লিকার লাড্ডু খাচ্ছেন না, তারা কাজ করছেন। একইভাবে অন্যান্য বাহিনীর যে সকল গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সাবেক এবং বর্তমান, চাকরিচ্যুত অথবা বরখাস্ত, তাদের একটা বিরাট অংশ, উইং, অনেকটা প্রবাসী মানে সরকারকে যেভাবে প্রবাসী সরকার গঠন হয় আর প্রবাসী সরকারকে নিয়ে যেভাবে সামরিক এবং বেসামরিক আমলারা মেলা মিলায়, সেই মেলা এখন জেলখানাতে মিলছে। সেই মেলা এখন কলকাতাতে, আগরতলাতে, শিলিগুড়িতে এবং দিল্লিতে, এবং এগুলো নিয়মিত যোগাযোগ হচ্ছে। এবং এটা সরকারের যারা কর্তা ব্যক্তি তারা ওয়াকিবহাল, এবং এই ওয়াকিবহালের কারণে কি করছে জনাব তারেক রহমান, তিনি বলতে বাধ্য হচ্ছেন যে একটি দল পতিত স্বৈরাচারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, এবং তার কিছু নমুনা আমরা রাজপথে দেখতে পাচ্ছি। ভবিষ্যৎ কেমন হবে, কি পরিণতি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে আমরা ভয় পাচ্ছি, চারিদিকে ফোঁস আওয়াজ হচ্ছে, শোষা আওয়াজ হচ্ছে, মেঘ ডাকছে, গুল গুল করে মেঘ ডাকছে, রাজনীতির আকাশে বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এটাই এই মুহূর্তে আমাদের সকলের জন্য, শান্তিপ্রিয় মানুষের জন্য ভয়ের কারণ। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী যে দলটির কথা বলছেন সেই দলের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, এবং এই সম্ভবটি করে দিয়েছে বিশ্বের দুটো পরাশক্তি। আবার আমি বলছি, এই যোগাযোগটি করে দিয়েছে বিশ্বের দুটো পরাশক্তি, এবং এই পরাশক্তিগুলো বিভিন্নভাবে খেলছে। আর বিশেষ করে আরেকটি পরাশক্তি, চীনের মতো একটা পরাশক্তি, তারা সবার সঙ্গে খেলছে, ইচ অ্যান্ড এভরিবডি, কাউকে বাদ দিচ্ছেন না। তো এই যে বাংলাদেশকে নিয়ে যে খেলাধুলা শুরু হয়ে গেছে, এই খেলাধুলার শেষ পরিণতি কি? এই খেলাধুলার যে গন্তব্য সেটা কোন দিকে? যাই হোক না কেন, এটি আমাদের কারোর জন্য এই মুহূর্তে ভালো কোনো ফলাফল বয়ে নিয়ে আসবে না। বাংলাদেশের অর্থনীতি এমনি ফোকলা হয়ে গেছে। এই মুহূর্তে রাতারাতি কোনো জাদুর কাঠি বা আলাদিনের চেরাগ দিয়ে এই ইকোনমি বা এই যে আইন শৃঙ্খলার যে অবনতি, এটি বা এই যে মব সংস্কৃতি, এটি দমন করা সম্ভব নয়। আওয়ামী লীগ জামাতও যদি ক্ষমতায় আসে, ধরুন কথায় কথা, বিএনপি তো বসে থাকবে না, এবং বিএনপি এখন যে পর্যায়ে আসছে, বিএনপির পক্ষে আবার পালিয়ে যাওয়া সম্ভব না, তাকে সরাসরি যুদ্ধ করতে হবে। আবার বিএনপি এখন যে পর্যায়ে কাজকর্ম করছে, আওয়ামী লীগ বসে থাকবে না। আওয়ামী লীগ চিন্তা করছে যে আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি, বা জামাত যদি মনে করে, এনসিপি যদি মনে করে যে আমরা যদি বিএনপিকে আরো 6 মাস সময় দেই, 1 বছর সময় দেই, তাহলে 6 মাস 1 বছরের মধ্যে আমাদের 12টা বাজবে এবং বিএনপি শক্তিশালী হয়ে পড়বে। কাজী যখন লোহা খুব গরম থাকে তখন সেটাকে আঘাত করা হয়, শত্রু যখন খুব দুর্বল অবস্থায় থাকে তখন তাকে প্রতিপক্ষ আঘাত করে। রাষ্ট্রযন্ত্র, সে রাষ্ট্রযন্ত্র নানা কারণে গত 2 বছর ধরে ক্ষতবিক্ষত। বিএনপি এখনো নিজেদেরকে অনেকটা সামলে নিতে পারেনি বা গুছিয়ে উঠতে পারেনি। তারেক রহমান সাহেব এবং তার সাথে যারা আসছে, এটি নিয়ে দলের মধ্যে 10 থেকে 12টি গ্রুপ কাজ করছে। সিনিয়র, জুনিয়র, ত্যাগী, অত্যাগী, দেশি, বিদেশি, বগুড়া ভার্সেস অন্যান্য অঞ্চল, তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন ভার্সেস
অঘনিষ্ঠজন, বেগম জিয়ার ঘনিষ্ঠজন ভার্সেস তারেক রহমানের ঘনিষ্ঠজন। এরপর তারেক রহমান সাহেবের স্নেহধন্য অন্য দল থেকে আসা নেতৃবৃন্দ বা নাম নিজের দলের যারা স্নেহধন্য তারা, সব মিলিয়ে 10 থেকে 12টা অ্যাঙ্গেল থেকে এই দল বিব্রত হচ্ছে। আর অন্যদিকে জামাতের মধ্যে যে আশা ছিল, এক্সপেকটেশন ছিল, তারা কিন্তু বিকল্প 3-4টা ফর্মে তারা আশা করেছিল। সেই 3টি ফর্মই এখন নেগেটিভ চলে গেছে। প্রথম ফর্ম হলো তারা ক্ষমতায় আসবে, দ্বিতীয় ফর্ম হলো তারা জাতীয় সরকারে অংশগ্রহণ করবে, আর তৃতীয় হলো তারা একটি শক্তিশালী কার্যকর বিরোধী দল থাকবে। এই 3টি জায়গাতেই হতাশার একেবারে সিল পড়ে গেছে। ফলে তাদেরও কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। এবং জামাত জানে যে এখন তারা জীবন মৃত্যুর এমন একটা জায়গাতে চলে গেছে যে তারা তো বিএনপির সঙ্গে তাদের বন্ধুত্ব সম্ভব নয়, বরং বিএনপির সঙ্গে তাদের বন্ধুত্ব হলে তারা আরো বিপদে পড়বে। অন্যদিকে যদি কোনো কারণে আওয়ামী লীগ এসে যায়, জামাতের উপরে যে জুলুম হবে, সেই জুলুমে জমিনের পিপলা থেকে শুরু করে আকাশের যে শঙ্খচিল একসাথে গলাগলি ধরে কান্নাকাটি করবে। জামাত জানে সেটা। আর সেই পরিবেশ পরিস্থিতি থেকে রক্ষার জন্য ম্যাথমেটিক্স কি বলে, জামাত কি বিএনপির সাথে খাতির করবে নাকি আওয়ামী লীগের সঙ্গে খাতির করবে? আপনারাই বসে বসে হিসাব করতে থাকুন আর একটি চূড়ান্ত খেলা দেখার জন্য অপেক্ষা করতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।